আজকে আমাদের আলোচনার বিষয় হলো উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দর্শনের এবিটিএ টেস্ট পেপারের তৃতীয় সেট, অর্থাৎ 177 পৃষ্ঠার সমাধান করে দেব। তো চলো আজকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ সহ কোনো প্রশ্ন নিয়ে যদি তোমাদের দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে সেই প্রশ্নের অবশ্যই ব্যাখ্যা করে দেব, এবং কোন প্রশ্নের একেবারে নির্ভুল সঠিক উত্তর কি হবে আজকে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই কোন প্রশ্নের উত্তর কি হবে। এবিটিএ সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি টেস্ট পেপারস 2025-26। তো চলো আমরা দেখে নিই আজকের এবিটিএ টেস্ট পেপারের দর্শনের 177 নম্বর পৃষ্ঠা। দেখো প্রথম প্রশ্ন, দ্রব্য হলো নিত্য, শাশ্বত ও সামান্য। কথাটি বলেছেন প্লেটো। 2 নম্বর অপশন সঠিক। পরের প্রশ্ন, দেকার্তের মতে দ্রব্যের সঠিক শ্রেণীবিভাগ কোনটি? আমরা জানি দেকার্তের মতে দ্রব্য হলো দুই প্রকার, নিরপেক্ষ আর সাপেক্ষ। নিরপেক্ষ দ্রব্য ঈশ্বর আর সাপেক্ষ দ্রব্য মন আর জড়। তাহলে 1 নম্বর হবে না, 2 নম্বর হবে না। 3 নম্বরে দেখো দ্রব্যকে ভাগ করা হয়েছে সাপেক্ষ নিরপেক্ষ, নিরপেক্ষ ঈশ্বর আর সাপেক্ষতে মন ও জড়, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে 3 নম্বর। এবার দেখো 3 নম্বর প্রশ্ন, দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি। দ্রব্য সমান প্রকৃতি সমান ঈশ্বর কে বলেছেন? এ কথা বলেছেন স্পিনোজা, অর্থাৎ 2 নম্বর অপশন সঠিক হবে। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন, সতত সংযোগবাদের সমর্থক হলেন হিউম, অর্থাৎ 2 নম্বর অপশন সঠিক। এরপর 5 নম্বর প্রশ্ন দেখো, প্রসক্তিবাদী দার্শনিক হলেন এখানে লক, বাকলে, লাইবনিজ হবে না। এখানে প্রসক্তিবাদী দার্শনিক বলতে ইউইংকে বোঝায়, তবে সেই সঙ্গে ব্রড এবং ব্রাডলে এদেরকেও প্রসক্তিবাদী এর সমর্থক বলা যায়, যে কারণে 5 নম্বরের সঠিক উত্তর হবে ব্রড, 4 নম্বর অপশন। এরপর দেখো 6 নম্বর প্রশ্ন, 6 নম্বরে বলা হচ্ছে মনাডের চেতন, আত্মসক্রিয় আর নিত্য, এই গুণগুলি মনাডের আছে। আর একটা গুণ কি আছে মনাডের? অপশনগুলি দেখো, গবাক্ষহীন, সাপেক্ষ, জড় পদার্থ, বিভাজ্য। এটা হবে গবাক্ষহীন, অর্থাৎ 1 নম্বর সঠিক উত্তর, গবাক্ষহীন। পরের প্রশ্ন 7 নম্বরে বলছে আগুনে হাত দিলে হাত পুড়বে। এখানে ঘটনা দুটির সম্পর্ক বুদ্ধিবাদীদের মতে কি? এখানে সঠিক উত্তর হবে 2 নম্বর, অর্থাৎ অনিবার্য সম্পর্ক। এরপরে দেখবো আমরা 8 নম্বর প্রশ্ন, দ্রব্য হলো গুণগুচ্ছ বা গুণ সমষ্টি। একথা বলেছেন হিউম, অর্থাৎ 3 নম্বর অপশন সঠিক হবে। পরে 9 নম্বর প্রশ্ন দেখো, ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সমর্থক হলেন দেকার্ত, 1 নম্বর উত্তর সঠিক। পরের প্রশ্ন, স্পিনোজার সমান্তরালবাদের অপর নাম হবে দ্বিভঙ্গিবাদ, কিন্তু এখানে বানানটা ভুল লেখা আছে, দ্বিভঙ্গিবাদ। পরের প্রশ্ন 11, কারণ এক প্রকার শক্তি যা কার্য ঘটায়। কথাটি কে বলেছেন? এই কথাটি আমরা জানি বলেছেন লক, তবে যদি সম্প্রদায় হিসাবে প্রশ্ন হয় তাহলে কিন্তু লৌকিক মতবাদেও এই কথা বলেছেন। তো চলো আমরা অপশন দেখে নিই। এখানে হিউম আছে। এরপরে দেখো লক, অর্থাৎ 2 নম্বরে আমরা যে অপশনটা দেখছি 2 নম্বরে লক আছে, তাহলে 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 2। তো চলো আমরা 2 নম্বর, মানে আগে আমাদের 2 দেওয়া আছে, এখানে টিকটা দিতে হবে 2 নম্বরে এখানে। এরপর আমরা দেখব 12 নম্বর প্রশ্ন।
দেখো 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে কারণ কার্যের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নেই। কে বলেছেন? কারণ ও কার্যের মধ্যে কোনো অনিবার্য সম্বন্ধ নেই, এ কথা বলেছেন হিউম। 1 নম্বর অপশন সঠিক। পরের প্রশ্ন 13 নম্বর, রামানুজের মত অনুযায়ী কোন ডায়াগ্রামটি সঠিক? এটা সঠিক হবে, বানানটা ভুল আছে। তাহলে 13 নম্বর প্রশ্নে যে অপশনগুলি রয়েছে দেখো, এর মধ্যে এখানে ব্রহ্ম আর জীব পুরো আলাদা দেখানো হয়েছে, এখানে ব্রহ্ম সমান জীব এটা দেখানো হয়েছে, আর এখানে বলা হয়েছে চিৎ ব্রহ্ম অচিত, অর্থাৎ ব্রহ্মের দুটো গুণ, একটা দিকে চিৎ আর একটা অচিত। রামানুজের মতে আমরা জানি ব্রহ্মের দুটো গুণ চিৎ আর অচিত, অর্থাৎ 3 নম্বর অপশন সঠিক হবে। এবার দেখো 14 নম্বর প্রশ্ন, ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতা হলেন, ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতা হলেন মহর্ষি গৌতম। সরি, ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতা হলেন বাদরায়ণ, অর্থাৎ সি অপশন সঠিক হবে। এরপরে দেখো 15 নম্বর প্রশ্ন, শঙ্করের মতে জগতের স্বরূপ প্রতিভাস, অবভাস, উভয়ই ঠিক না কোনোটিই নয়? এখানে সঠিক উত্তর হবে 2 নম্বর, অর্থাৎ অবভাস। অবভাস, শঙ্করের মতে জগতের স্বরূপ হলো অবভাস। অবভাস বলতে কি? বাহ্যিক রূপকে বোঝায়। এরপর দেখো 16 নম্বর প্রশ্ন, 16তে বলা হয়েছে এই লাইটটা দিই, নাহলে একটু সমস্যা হচ্ছে আপনার। 16 নম্বর প্রশ্ন হলো ড্যাশ এর শক্তি দুটি হলো আবরণ ও বিক্ষেপ। আমরা জানি এটা মায়া, অর্থাৎ 4 নম্বর অপশন সঠিক। এরপর দেখো 17 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শন চিন্তার মূল গ্রন্থ হলো, দর্শন চিন্তার মূল গ্রন্থ হলো বেদ, অর্থাৎ 1 নম্বর উত্তর সঠিক। এর পরের প্রশ্ন দেখো 18 নম্বর, শঙ্করের মতে জগৎ হলো ব্রহ্মের ড্যাশ। শঙ্করের মতে জগৎ হলো ব্রহ্মের পরিণাম, অনুরূপ, বিবর্ত। আর একটা আছে কোনোটি নয়, এখানে হলো বিবর্ত। শঙ্করের মতে আমরা জানি ব্রহ্ম হলো সত্য আর জগৎ মিথ্যা, অর্থাৎ ব্রহ্ম এর পরিবর্ত রূপ হলো জগৎ, তাহলে বিবর্ত হবে। এরপর দেখো 19 নম্বর প্রশ্ন, রামানুজের গ্রন্থের নাম কি? রামানুজের গ্রন্থের নাম শ্রীভাষ্য, শারীরক ভাষ্য, বেদান্ত না অনুভাষ্য? এর সঠিক উত্তর হবে 1 নম্বর, অর্থাৎ রামানুজের শ্রী ভাষ্য। আর শঙ্করাচার্যের যদি এটা হতো তাহলে হতো শারীরক ভাষ্য। এর পরের প্রশ্ন 20 নম্বর, শঙ্করাচার্যের মতে ব্রহ্মের স্বজাতীয় ভেদ আছে, বিজাতীয় ভেদ আছে, স্বগত ভেদ আছে, কোনো ভেদ নেই? তো আমরা কি জানি? শঙ্করের যে ব্রহ্ম তার কিন্তু কোনো ভেদ নেই, অর্থাৎ 4 নম্বর অপশন সঠিক। এরপর দেখো 21 নম্বর প্রশ্ন, প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থের লেখক কে? প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থের লেখক হলো পিটার সিঙ্গার, 2 নম্বর অপশন সঠিক হবে। এরপর চলো 22 নম্বর প্রশ্ন দেখে নেব আমরা। 22 নম্বর প্রশ্নে পিটার সিঙ্গার এর মতে ইউথেনেসিয়া শ্রেণী বিভাজ্য হলো ঐচ্ছিক। দেখো অপশনগুলি দেখে নাও, এর মধ্যে সঠিক উত্তর হবে 4 নম্বর, অর্থাৎ ঐচ্ছিক, অনৈচ্ছিক আর ইচ্ছা নিরপেক্ষ। ঐচ্ছিক বলতে যেখানে
রোগীর নিজের ইচ্ছা থাকবে। অনৈচ্ছিক বলতে যেখানে রোগীর ইচ্ছা থাকবে না, পরিবারের ইচ্ছায় তার ইউথেনেসিয়া করা হবে। আর ইচ্ছা নিরপেক্ষ হলো যেখানে রোগী সে ভাষায় প্রকাশ করতে পারবে না, অর্থাৎ তার বাক থাকবে না, বাক রুদ্ধ হবে, সেক্ষেত্রে পরিবারের ইচ্ছাতেই তার ইউথেনেসিয়া করা হবে। এক্ষেত্রে তার ইচ্ছাটা বোঝা যাবে না এবং সে প্রকাশ করতে পারবে না, তাই এটা ইচ্ছা নিরপেক্ষ। তাহলে হলো 4 নম্বর অপশন সঠিক। এরপর 23 নম্বর প্রশ্ন দেখো। 23 নম্বরে বলা আছে সুসাইড শব্দটি প্রথম কে ব্যবহার করেন? সুসাইড শব্দটি প্রথম ব্যবহার করেন থমাস ব্রাউন। থমাস ব্রাউন, অর্থাৎ 2 নম্বর অপশন সঠিক হবে। এরপর আমরা দেখব 24 নম্বর প্রশ্ন। কার মতে আত্মহত্যা কখনোই সম্মানজনক কাজ নয়? এটার সঠিক উত্তর হবে 2 নম্বর, অর্থাৎ পিথাগোরাস। এরপর আমরা 25 নম্বর প্রশ্ন দেখব। রোগী নিজে কৃপাহত্যার ইচ্ছা প্রকাশ করলে তাকে বলা হয়, একটু আগে আমি বলে দিলাম ব্যাখ্যা দিয়ে আগের প্রশ্নটাই। রোগী যদি নিজে কৃপাহত্যার ইচ্ছা প্রকাশ করে তাহলে তাকে কি সক্রিয়, ঐচ্ছিক, অনৈচ্ছিক না নিষ্ক্রিয় কৃপাহত্যা বলা হবে? তো এখানে সঠিক উত্তর হবে 2 নম্বর, অর্থাৎ ঐচ্ছিক, কারণ রোগীর নিজের ইচ্ছা থাকবে এখানে। এরপর দেখব আমরা 26 নম্বর প্রশ্ন। 26-এ বলা হয়েছে সক্রিয় কৃপাহত্যা কোন দেশে আইনানুমোদিত? নেদারল্যান্ড, আমেরিকা, ভারতবর্ষ, বাংলাদেশ। এখানে সঠিক উত্তর হবে নেদারল্যান্ড, অর্থাৎ 1 নম্বর অপশন সঠিক হবে। পরে 27 নম্বর প্রশ্ন দেখো। কান্ট পরিবেশ বিষয়ে যে মতবাদকে সমর্থন করেন তা হলো, এখানে সঠিক উত্তর হবে প্রথমেই যেটা দেওয়া আছে মানব কেন্দ্রিকতাবাদ, অর্থাৎ এখানে শুধুমাত্র মানুষেরই নৈতিক মর্যাদা আছে, বাকি মানুষবাদে আর কোনো কিছুরই নৈতিক মর্যাদা নেই। অর্থাৎ এখানে আমরা যে অপশনগুলি দেখছি, জীব কেন্দ্রিকতাবাদ, প্রকৃতি কেন্দ্রিকতাবাদ, অমানব কেন্দ্রিকতাবাদ, এগুলো হবে না। আচ্ছা, এরপরে আমরা আসবো 28 নম্বর প্রশ্ন। 28 নম্বরে বলা আছে পরিবেশ শব্দটির ইংরেজি প্রতিশব্দ। পরিবেশ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো 2 নম্বর, অর্থাৎ এনভায়রনমেন্ট। আর এনভায়রনমেন্টাল এটার অর্থ হলো পরিবেশ নীতিবিদ্যা। এরপর দেখো 29 নম্বর প্রশ্ন। 29 নম্বরে বলা আছে রলস্টনের মতে পরিবেশে কয়টি স্তর রয়েছে? এর সঠিক উত্তর হবে 4 নম্বর, অর্থাৎ 6টি। পরের প্রশ্ন, ডিপ ইকোলজি শব্দের প্রবক্তা কে? এর সঠিক উত্তর হবে আর্নেনেস, অর্থাৎ 1 নম্বর। পরে 31 নম্বর প্রশ্ন দেখো। 31 নম্বর প্রশ্নে বলা আছে চিত্রে বর্ণিত বৈশিষ্ট্যগুলি হলো, দেখতে পাচ্ছ এখানে ছবিতে। এর যে সঠিক উত্তর এটা কি সমাজের, রাষ্ট্রের, শিক্ষার না ব্যক্তির? এর সঠিক উত্তর হবে সমাজের। এরপর দেখো 32, সরকার হলো রাষ্ট্রের ড্যাশ। সরকার হলো রাষ্ট্রের, এখানে সঠিক উত্তর হবে মস্তিষ্ক। সরকার হলো, আমরা জানি রাষ্ট্রের 4টে উপাদান, গুরুত্বপূর্ণ উপাদান, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, জনসমষ্টি আর হলো সার্বভৌমিকতা। এর মধ্যে সার্বভৌমিকতাকে বলা হয় রাষ্ট্রের প্রাণ বা আত্মা, আর সরকার হলো মস্তিষ্ক। তাহলে এখানে 4 নম্বর অপশন সঠিক হবে। এরপর দেখব 33 নম্বর প্রশ্ন। দর্শনের যে শাখায় রাষ্ট্রের দর্শনসম্মত আলোচনা করা হয় তাকে বলা হয়, তাহলে এর সঠিক উত্তর হবে রাষ্ট্র দর্শন, 1 নম্বর। এরপরে চলো 34 নম্বর প্রশ্ন। প্লেটো কোন গ্রন্থে
আদর্শ রাষ্ট্র ব্যবস্থার উল্লেখ করেছেন? এটা হবে রিপাবলিক। 2 নম্বর অপশন সঠিক হবে। এরপর দেখো 35 নম্বর প্রশ্ন, কোন দার্শনিক মনে করেন যে মানুষ সমাজে থাকে না সে হয় পশু নয় দেবতা? এটা বলেছেন অ্যারিস্টটল, অর্থাৎ 1 নম্বর অপশন সঠিক হবে। এরপর চলো 36 নম্বর প্রশ্ন, বলা আছে কলকারখানা হলো, এখানে অপশনগুলি দেখে নাও। এর সঠিক উত্তর হবে 3 নম্বর, অর্থাৎ অর্থনৈতিক অনুষ্ঠান প্রতিষ্ঠান, কলকারখানা। এরপর দেখো 37 নম্বর, 37-এ বলা আছে আদিম সমাজে পরিবার হলো একটি, আমরা যদি আদিম সমাজের দিক দিয়ে বিচার করি তাহলে এখানে পরিবারকে কিন্তু সম্প্রদায় বলতে হবে, কিন্তু আধুনিক যুগে আমরা জানি ছোট পরিবার সুখী পরিবার। ছোট পরিবার স্বামী স্ত্রী এবং সন্তান 3 জনকে নিয়ে ছোট পরিবার হয়, সেক্ষেত্রে সম্প্রদায় হতে পারে না। কিন্তু আদিম যুগে যে পরিবার ছিল একান্নবর্তী পরিবার, সেখানে দাদু তার ছেলেরা নাতি নাতনি নিয়ে একটা বড় পরিবার হতো এবং তাকে সম্প্রদায় বলা হতো আদিম যুগে। অর্থাৎ আদিম যুগের পরিবার সম্প্রদায় ছিল, কিন্তু বর্তমানের যে সমাজ মানে পরিবার তাকে কিন্তু সম্প্রদায় বলা যাবে না। তো এখানে আদিম সমাজে কথাটা উল্লেখ আছে। পরের প্রশ্ন, রাষ্ট্র দর্শন একটি, এখানে সঠিক উত্তর হবে 4 নম্বর, অর্থাৎ আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এরপর দেখো 39 নম্বর প্রশ্ন, কোথায় প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সূত্রপাত হয়? এটা প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সূত্রপাত হয় গ্রিসে, এটা হলো খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে। তবে এই গণতন্ত্রে সরাসরি জনগণ অংশগ্রহণ করত, এখানে কোনো প্রতিনিধি থাকতো না। পরবর্তীতে প্রতিনিধিত্বমূলক যে গণতন্ত্র সেটা হলো ইংল্যান্ডে হয়, তবে ইংল্যান্ড দেওয়া নেই, ইংল্যান্ডের পরেই হয় আমেরিকায়। তাহলে এখানে কিন্তু প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলা হয়েছে, অর্থাৎ গ্রিসে, এটাই সঠিক উত্তর হবে। এরপর দেখো 40 নম্বর প্রশ্ন, একটি কলেজের শিক্ষা ব্যবস্থা হলো, একটা কলেজের শিক্ষা ব্যবস্থা হবে অনুষ্ঠান। ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর এই ধরনের ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে রাখবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।